জুলাই শেষ রক্ষাও হচ্ছে না সমন্বয়কদের, একই আলটিমেটাম দিল সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। শরীরের নিচের অংশে বা পায়ে গুলি না করে আন্দোলনকারীদের গুরুতর আহত ও হত্যার উদ্দেশ্যে বুকের উপরে গুলি করা হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তাহলে পুলিশ গণহত্যার বিচার করবে কে? আরে আপনাদের সমন্বয়করা তো স্বীকার করে যে আমি নিজে পুলিশের গায়ে হাত তুলছি। কি করে নাই? মিথ্যা বলবেন? সাইদের ভাইয়ের বক্তব্য শুনেন নাই যে স্যার হাসনাত 2 নাম্বারই করছে, বাটপারি করছে না, শুনেন নাই? কোনটা? বাদ দেন, এগুলো না যথেষ্ট হয়েছে, এগুলো বাদ দেন। বর্তমান আপনারা যে দেশের ভিতরে একটা নৈরাজ্য সৃষ্টি করছেন বা বর্তমান চলমান বা চালাইতেছেন, এগুলোরও কিন্তু একদিন না একদিন বাংলার মাটিতে অবশ্যই আপনাদেরকে কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে। এই সরকারের সাপলা নিয়ে কথা বলতে যদি ইজ্জত যায়, তাহলে সাপলার লোকদের ত্যাগের বিনিময়ে যে জুলাই হইছে, সেই জুলাইয়ের সরকার হইতে তার ইজ্জত যায় না। ডক্টর ইউনূসকে এই মব শাসনটাকে ফিরে আসতে হবে। তিনি যে সমন্বয়কদেরকে একচ্ছত্র আধিপত্য লুটপাটের সুযোগ দিয়েছেন, এইটা আমাদের জুলাই ঐক্য নষ্ট করেছে। বাংলাদেশে এখনো একজন জিন্দাউলি আছে। তিনি কে জানেন? তিনি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই জিন্দাউলি ডক্টর ইউনূসের অনেক খাদেমও আছে। এই খাদেমরা হচ্ছে সমন্বয়করা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান দেশের অবস্থা বেশ একটা ভালো না। যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। এরই মধ্যে আজকে আবার তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে। এইদিকে সমন্বয়কদের সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। আন্তর্জাতিকভাবে সমন্বয়করা কঠিনভাবে ফেঁসে গেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয়কদের সঙ্গে এবং এনসিপি নেতাদের সঙ্গে দেশে কি হতে চলেছে এবং কি হবে। দর্শক, ইতিমধ্যে সেনাপ্রধান কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন। যাই হোক, বেশি কথা বলতে চাই না, আপনাদের ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। 2 জন বাদ দিয়ে আর 2 লক্ষ পুলিশের সাজা হতে হবে। তাহলে পুলিশ গণহত্যার বিচার করবে কে? আরে আপনাদের সমন্বয়করা তো স্বীকার করে যে আমি নিজে পুলিশের গায়ে হাত তুলছি। কি করে নাই? মিথ্যা বলবেন? অস্বীকার করতে পারবেন? তাহলে দেখুন এই ভিডিওটা। আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। সুতরাং এখানে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পৃথিবীতে যত বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন না কেন, সবগুলো ইতিহাসই কিন্তু সংবিধানের কিংবা নিয়মের বাইরে গিয়ে কিন্তু বিপ্লবগুলো সংগঠিত হয়ে থাকে। আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি, পুলিশের গায়ে হাত দিয়েছি। এখন যদি কোনো মতে যদি শেখ হাসিনা ফিরে আসে, সে আর জোর করে কিছু করা লাগবে না, সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসি দিতে পারবে। দেখলেন আপনারা, এরা বর্তমান নিজেরাই স্বীকার করে। মানে একদিক দিয়া এদের অভিভাবক যে বা যারা আছে, এরা মনে করেন গণমাধ্যমের সাক্ষাৎকারে বলে যে সব কটা পুলিশের সাজা হতে হবে, সবাইকে আইনের আওতায় আনবে এরা। আর উল্টো দিকে এই সমন্বয়করা যারা নাকি বলে যে আমি নিজে পুলিশের গায়ে হাত দিছি, শেখ হাসিনা আসলে তো আমার ফাঁসি হবে নিশ্চিত। হ্যাঁ, অবশ্যই হবে, তুমি আইন নিজের হাতে তুলে নিছো। তো এখন মানে সমন্বয়কারীরা একদিকে মনে করেন প্রকাশ করে যে আমরা হ্যাঁ এগুলা করছি, আর অন্যদিকে আপনার মানে তার যে অভিভাবক মানে যে বা যারা, তারা বলতেছে যে পুলিশের আপনার বিচার হবে, সবার নাকি বিচার হবে। তাহলে 5 আগস্টের যে পুলিশ গণহত্যা করছে, থানা লুটপাট করছে, এগুলো কি অস্বীকার করতে পারবেন? এগুলোর কি বিচার হবে না বাংলাদেশে? নাকি বিচার হবে না? কোনটা? আরে পুলিশের যে আইজিপি, উনি তো নিজে পর্যন্ত বলছে, কি বলে নাই যে বাংলাদেশে 5 আগস্টে আপনার কোঠা আন্দোলন এটা ছিল না, নাকি বলে নাই? আসুন আমরা তাহলে শুনে আসি তার মুখ থেকেই। এক পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না। এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে, নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত ফাইটটা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। অর্থাৎ আইন শৃঙ্খলা তারা যে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছিল, যে তারা সরকারের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো, দামি দামি প্রতিষ্ঠান, যেমন মেট্রো রেল, যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেমন পদ্মা সেতুর যাবতীয় নকশা, যাবতীয় পরিকল্পনাগুলো সেতু ভবনে ছিল, এই জাতীয় বিষয়গুলো যখন ধ্বংস করা শুরু করেছে, তখন আলটিমেটলি বাংলাদেশ টেলিভিশন, তো তখন কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীদের সম্পর্ক কিন্তু এদের সঙ্গে ছিল না, টোটালি ছিল না। এবং যারা ফিজিক্যালি, আমাদের কাছে অনেক ভিডিও চিত্র আছে, টেলিভিশনে কয়েকদিন পরই দেখতে পারবেন, সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে যদিও, তারপরও আমরা অনেকগুলো ডিভিআর এনভিআর পেয়েছি যে যার ভিতরে রেকর্ডিং গুলো আছে। আমাদের এই যে এখানে নথি আছে যে শিবিরের 3টা আইডি থেকে কমিউনিকেশন গুলো আছে, কাশফুল, স্বপ্নচারী এবং বাঁশের কেল্লা, 3টার কমিউনিকেশন। আজকে সময় টিভিতে এগুলো দেখাচ্ছে।
তো একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীরা এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না, ছিল হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী এবং সরকার বিরোধী তারা ছিল, এবং তারা একটা পর্যায়ে সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা লিপ্ত হয়েছিল, এবং এর যতগুলো পরিকল্পনা সব পরিকল্পনা তারা মিলিয়ে কিন্তু করেছিল, জামাত এবং বিএনপি মূলত করেছিল, এবং আমরা টকিং এ আমরা সমস্ত এভিডেন্স গুলোতে আমরা কিন্তু তাই পাই। আচ্ছা, আপনি কোশ্চেন করেছেন যে নরসিংদীতে জেলখানা ভেঙেছে, এত বড় একটা ঘটনা ঘটেছে। জেলখানা, এখানে 826 জন আসামি ছিল, সকলেই কিন্তু চলে গেছিল, পালিয়ে গেছে এই কথা আমি বলতেছি না, চলে গেছিল, এবং জেলখানাটা আক্রমণ করেছে, ওখানে 85 অস্ত্র ছিল, সব অস্ত্র নিয়ে গেছে, এবং সব অস্ত্রগুলো নিয়ে পুলিশের সঙ্গে কিন্তু তারা 2 দিন ধরে ফাইট করেছে, একদম গোলাগুলো, ওপেন গোলাগুলো। ওখানে একটা এপিসি আছে যেটা ট্যাঙ্কের মতো দেখা যায়, যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মাননীয় সেনা চিফ সহ আইজিপি স্যার সহ সকলে দেখে আসছেন যে এপিসির কয়েকটা জায়গায় ফুটো হয়ে গেছে। এপিসি কিন্তু হেভি একটা ডিভাইস রাইট কন্ট্রোল করার জন্য বা অপোনেন্টদেরকে গার্ড করার জন্য, সেটাও কিন্তু ছিদ্র হয়ে গেছে। তার মানে জেলখানা যে হেভি আর্মস গুলো ছিল, যেগুলো এসএমজি ছিল, চাইনিজ রাইফেল ছিল, সেগুলো দিয়ে কিন্তু তারা ফাইট করেছে। আপনারা শুনলেন, দেখলেনও, বুঝলেনও। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের আইন কানুনের অবস্থা। এখন কথা হচ্ছে যে এই যে আপনার চিফ প্রসিকিউটর উনি যে বললেন যে সাংবাদিক সম্মেলনে যে প্রত্যেকটা পুলিশের বিচারের আপনার হতে হবে, তাহলে আমি বলতে চাই যে 5 আগস্টে যে পুলিশ গণহত্যা হইলো এটার বিচার কে করবে বলেন তো? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আপনারা গঠন করছেন, কি বলে আপনার জাতিসংঘ থেকেও তো বলছে যে বাংলাদেশে যত পুলিশ গণহত্যা হয়েছে সবার একটা লিস্ট করার জন্য। কই আপনারা লিস্ট করছেন? কেন আপনারা লিস্ট করলেন না? কেন করলেন না? আরে আপনাদের সন্তানেরা তো বলে যে তারা পুলিশ গণহত্যা করছে, তারা নিজেরাই মুখ থেকে মনে করে স্বীকার করতেছে, মেট্রো রেল পুরাই দিতেছে। বাংলাদেশ সংবিধানে কিগুলো আছে বলেন তো? সংবিধানে কি আছে যে আপনি পুলিশকে মাইরা আবার সেই পুলিশের উপরেই আপনারা মনে করেন সমস্ত দায়ভার চাপিয়ে দিবেন? কি আছে? কি আমাদের সংবিধানে কি আছে বলেন? কি আছে? একটা পুলিশের হাতে অস্ত্র কেন দেয়? আপনি যদি পুলিশকে অ্যাটাক করতে চান, মানে পুলিশ আপনাকে ফার্স্টে মানে ভালোভাবে আপনাকে বোঝাবে, ডিফেন্স করবে। যখন নাকি পুলিশের জানের উপরে আপনি আক্রমণ করবেন, তখন আমাদের বাংলাদেশে বড় বড় অক্ষর দিয়ে লেখা আছে যে পুলিশ তার নিজের জীবন বাঁচানোর সুবিধার্থে বা নিজের সেফটিকে আপনার করার জন্য তিনি ফায়ার করতে পারবে, তিনি গুলি চালাতে পারবে, পারবে কি না? এখন কথা হচ্ছে আপনার ওই সন্তান মানে সমন্বয়ক তিনি বলল যে আমি নিজে পুলিশের গায়ে হাত তুলছি, তাহলে তিনি যদি পুলিশের গায়ে হাত তোলে পুলিশ কি তার মানে যান বাঁচাবে না? তার যান বাঁচানোর জন্য তিনি কি পদক্ষেপ নিবে না? এটা কি ভুল বলেন তো? আচ্ছা, যে বা যারা এগুলা ঘটাইছে তাদেরকে আপনারা সুষ্ঠু একটা বিচারের আওতায় আনেন না। আপনাদের কি করতে হবে? সমন্বয়করা কে কি করলো, এই আন্দোলনকারীরা কে কি করলো এটা দেখার বিষয় না। পুলিশকে সবচাইতে বড় আপনারা সন্ত্রাসী বানাই দিলেন, বর্তমান পুলিশের ক্ষমতা আপনারা কেড়ে নিলেন। যদি পুলিশ কোনো আপনার দেশের সুবিধার্থে, জনগণের সুবিধার্থে কোনো পদক্ষেপ নিতে যায় আপনাদের এই সমন্বয়কদের এগেনস্টে, তাহলে সমন্বয়করা কি বলে? এইভাবে আঙুল নাড়িয়ে নাড়িয়ে মুখের সামনে নিয়ে তারা প্রতিবাদ করে। কি প্রতিবাদ করে? যে তোর মতো পুলিশ আমার ভাইয়েরে মারছে, আবু সাইদকে মারছে। আবু সাইদের ভাইয়ের বক্তব্য শুনেন নাই? শুনেন নাই যে সার্জিস আর হাসনাত 2 নাম্বারই করছে, বাটপারি করছে না? শুনেন নাই? কোনটা? বাদ দেন, এগুলো না যথেষ্ট হয়েছে, এগুলো বাদ দেন। বর্তমান আপনারা যে দেশের ভিতরে একটা নৈরাজ্য সৃষ্টি করছেন বা বর্তমান চলমান বা চলাইতেছেন, এগুলোরও কিন্তু একদিন না একদিন বাংলার মাটিতে অবশ্যই আপনাদেরকে কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে। তাই আমি দিন শেষে একটা কথা বলবো যে নিরহ পুলিশ অফিসারদের ছাড় দেন ভাই, প্লিজ। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষেরকে একটু জানের নিরাপত্তা দেন, তাদের জীবিকা অর্জন করার জন্য আপনারা একটু নিরাপত্তা দেন, বাংলাদেশটাকে চাঁদামুক্ত করেন, দুর্নীতিমুক্ত করেন, ভালো ভালো দিকে এগিয়ে যাক। কেমন? আপনারা যদি এই ধরনের নৈরাত্য সৃষ্টি করেন আর অবিচার আপনারা প্রতিনিয়ত করে যান, তাহলে আপনাদেরও কাঠগড়ায় একদিন না একদিন দাঁড়াতে হবে ভাই। বাংলাদেশে আমরা অনেক সময় অনেক অলির কথা বলি, বাংলাদেশে এখনো একজন জিন্দা অলি আছে। তিনি কে জানেন? তিনি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই জিন্দা অলি ডক্টর ইউনূসের অনেক খাদেমও আছে। এই খাদেমরা হচ্ছে সমন্বয়করা। এই সমন্বয়করা ডক্টর ইউনূসের লন্ডন সফর নিয়ে কোনো বিবৃতি দিচ্ছে না কেন? তারা এতদিন যাবৎ চুপচাপ হয়ে বসে আছে কেন? তার মেইন রিজন হচ্ছে জনগণ এখন লন্ডন সফর নিয়ে বিজি আছে, তারা এখন
জুলাই সনদপত্র যে ঘোষণা করবে সেটা কিভাবে গুছিয়ে আনবে, কি কি উল্লেখ করবে, ওটার দিকে মনোযোগ দিচ্ছে। হঠাৎ করে দেখবেন জুলাই সনদপত্র ঘোষণা হয়ে গিয়েছে, তখন এই সকল কথিত সমন্বয়করা লাইমলাইটে চলে এসে বিভিন্ন বক্তব্য প্রদান করে বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থা তৈরি করবে এবং বাংলাদেশ খুব উত্তপ্ত হয়ে যাবে। সেজন্য এরা চুপচাপ হয়ে তাদের প্ল্যানটা সাজাচ্ছে। তা না হলে কোরবানের পরবর্তী সময়ে তারা বাংলাদেশে বিভিন্ন বক্তব্য দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড করে আলোচনায় থাকতো। একটা জিনিস খেয়াল করবেন, যখন হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন বক্তব্য দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড করে আলোচনায় আসে, তখন সার্জিস আলম চুপ হয়ে যায় কিছুদিনের জন্য বা হিডেনে চলে যায়। আবার যখন হাসনাত আব্দুল্লাহ উত্তপ্ত ছড়ানোর পরে সমালোচনা শুরু হয়ে যায় হাসনাত আব্দুল্লাহকে নিয়ে, আবার লাইমলাইটে আসে সার্জিস আলম। এভাবে করে প্রত্যেকটা সমন্বয়ক বা এনসিপির নেতারা কিছুদিন পর পর লাইমলাইটে আছে। কিন্তু এই ডক্টর ইউনূসের যে লন্ডন সফর নিয়ে এত সমালোচনা হচ্ছে, এত ইনসাল্ট হচ্ছে, তারা কিন্তু প্রোটেক্ট করার জন্য আসতেছে না। না আসার মেইন রিজন তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি, তারা অন্য কাজে বিজি আছে। তারা হয়তো টাকা পাচারের কাজে বিজি আছে, তারা হয়তো পরবর্তী মব ভায়োলেন্স কোথায় ঘটাবে, কাকে আক্রমণ করবে, কার থেকে টাকা চাঁদা দাবি করবে, কিভাবে জুলাই সনদপত্র ঘোষণা করলে জনগণকে যাতে এটার দিকে আকৃষ্ট করা যায় এবং জনগণ যাতে অতিরিক্ত সমালোচনা না করে ওই ব্যাপারটা নিয়ে সেটা কিভাবে সাজানো যায় সেদিকে মনোযোগী হচ্ছে। আর বিএনপির মতিগতিও কিন্তু এই কথিত সমন্বয়করা ফলো করছে। তারা কিন্তু, এটা সত্য কথা, তারা কিন্তু রাতে বেশিক্ষণ ঘুমায় না, তারা সারাদিন অ্যানালাইসের উপর থাকে, আগামীতে কি করবে, আগামীতে কি হবে, এটা করলে এটা করবে, পরবর্তীতে বক্তব্য কে কোনটা দিবে, সকল কিছু কিন্তু তাদের নোট করা সাজানো। কারণ তারা ভালো করেই জানে একটু যদি স্লিপ করে ডক্টর ইউনূস সরকার বা অন্য সরকারও যদি চলে আসে তাদের স্লিপের কারণে, তারা কিন্তু কেউ একজনও বাঁচবে না। যদি বেঁচেও থাকে, তারা যে পরিমাণ দুর্নীতি করেছে সকল কিছু জনগণের কাছে ফুসে উঠবে বা জনগণের কাছে সকল কিছু ভিজিবল হয়ে যাবে। তখন যে সরকারে আসবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, সকলেই জেলে যাবে, অনেকেই পালাতে পারবে না। শেখ হাসিনা হয়তো সেফ এক্সিট পেয়েছে, কিন্তু সমন্বয়করা এমন কার্যকলাপ করেছে তারা ইন্ডিয়া যাওয়া পসিবল না। চারিদিক দিয়ে ইন্ডিয়া, একদিকে বঙ্গোপসাগর, তারা বঙ্গোপসাগরে হয়তো আত্মহত্যা করতে হবে, তাছাড়া উপায় নেই। সেই কারণে তারা ঘুম যাওয়ার চেয়েও অ্যানালাইজ বেশি করে রাজনীতি নিয়ে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল নিয়ে, বহির বিশ্বে কি হচ্ছে ডক্টর ইউনূসকে নিয়ে এবং বহির বিশ্ব থেকে কি চাপ আসতেছে, পরবর্তী স্টেপ কি, সকল কিছু এই ডক্টর ইউনূসের খাদেমরা সবসময় মাথায় নিয়ে চলাফেরা করে। জিন্দাউলি তাদের অনেক বড় ভরসা, তার মেইন রিজন হচ্ছে এই খাদেমগুলো মনে করে তাদের জিন্দাউলি পুরো বিশ্বের মধ্যে খুব ভালো একটা অবস্থানে আছে, বিশ্বের মধ্যে সকল বড় বড় নেতাদের সাথে তার সম্পর্ক আছে, যেভাবে হোক শেল্টার দিয়ে তিনি ক্ষমতায় থাকতে পারবে, আমরা ক্ষমতা ভোগ করতে পারবো এবং বাংলাদেশ থেকে যত টাকা পয়সা পাচার করতে পারবো। বিএনপিকে এভাবে হোক ওইভাবে ভয় দেখিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে নির্বাচন না দিয়ে ক্ষমতা থেকে দূরে রাখতে পারবো। দরকার হলে গণভোটের ব্যবস্থা করে ভুয়া গণভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে আমরা আরো 5 বছর ক্ষমতায় থাকবো, তবুও নির্বাচন দিব না। দেখবেন এপ্রিল যখন আসবে 2026-এর কাছাকাছি সময় এপ্রিলে, তখন এইসব ব্যাপারগুলো অনেক ধরনের ব্যাপার আপনাদের সামনে আসবে। ওরা ফাইট করবে, ওরা ক্ষমতায় থাকার জন্য ফাইট করবে, এটা মাথায় রাখেন। খুব ইজিলি নির্বাচন দিয়ে বিএনপি তাদের ক্ষমতা হস্তান্তর করবে না, কারণ তারা জীবনের রিস্ক নিয়ে শেখ হাসিনাকে ষড়যন্ত্রমূলকভাবে গণঅভ্যুত্থান ঘটিয়েছে। এত ইজিলি এত কম সময়ের মধ্যে বিএনপিকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তুলে দেওয়ার জন্য না, কারণ তারা ভালো করেই জানে নির্বাচন হলে বিএনপি বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে, কারণ আওয়ামী লীগ নির্বাচন করবে না। তাহলে বাংলাদেশের এখন সবচেয়ে বড় দলকে বিএনপি, তাই ক্ষমতায় আসবে কি বিএনপি। তাই তারা এগুলো অ্যানালাইজ করতে আসে সারাক্ষণ, তাই এখন বক্তব্য দিচ্ছে না। ডক্টর ইউনূসের ব্যাপারটা নিয়ে জনগণ বিজি আছে, তারা সামনে কি পদক্ষেপ নেবে সকল কিছু এই 4-5 দিনের মধ্যে কিন্তু অনেক কিছু আপনারা দেখতে পাবেন। বাংলাদেশে অনেক কিছু ঘটবে ডক্টর ইউনূস দেশে আসার সাথে সাথে, এটা লিখে রাখেন। আর আপনাদের মতামত কি, আপনারা মতামত করে জানাতে পারেন সামনে কি ঘটতে পারে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে ডক্টর ইউনূস দেশে আসবে। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।